মাসুদ ভাই, কতজন আপনাদের লোক? খালিদ ভাই, দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো, যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা, আন্দোলন একটার পর একটা আসছে। আসলে দেখেন, আহ, এই 17 বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের। সেখানে সরকার কিন্তু এই মাত্র 6 মাসে 136টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা। দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি, যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই, জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন, ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে। সৎ যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে, সে যদি জামাত হয়, তাহলে তো দেশের 18 কোটি মানুষ জামাত। সেই কথা তো 24-এর আন্দোলনে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে। যদি অবশ্যই। আমি কিন্তু এটার কিন্তু কারণে যদি কিন্তু আমি কিন্তু জামাত হই, কিন্তু আমাকে আমার গুলি কাছে করে না। আমার কাছে মাসুদ ভাই, একটু আমার কাছে একটু মাসুদ ভাই, এই কারণে জামাতিকরণ হলে এই কারণে মাসুদ ভাই, কিন্তু মাসুদ ভাই আমি এই একটু কারণে বলি, কিন্তু একটু আবরারকে বলে শহীদ রাখি, করা আমাদের হয়েছে এই অবস্থাটা একই একটু বলা কথার দরকার। কারণে। আমরা একটু অবস্থাটা বলে রাখি। জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। জামায়াতিকরণ হোক, পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক, এটা আরো ভালো। কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না। আপনাদেরই তো হ্যাঁ, ভোটের জন্য অস্থিরতা থাকা এটা উচিত। এটা এটা তো আমরা বলছি না, এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক না। আর আপনি যে কোশ্চেন করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই। এটা তো জনগণের সরকার, জনগণের অন্তর্বর্তীকালীন সরকার, কোনো পছন্দের দল থাকে, থেকে। পছন্দের এটাতে থাকে না এটা তো নামই পছন্দ। বলা হয় না, এটা তো নামই বলা হয়েছে হ্যাঁ মানে নির্দলীয়, পছন্দের নির্দলীয় পছন্দের অন্তর্বর্তীকালীন সরকার। না, এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাইড করতে পারবেন না। পছন্দ অপছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল ভাইয়ের সাথে মিলে যায়, তিনি হেলাল ভাইয়ের মানুষ। তিনি যদি আপনার সাথে মিলে যায়, আপনার মানুষ। তিনি যে আমার সাথে মিলে যান, আমার মানুষ। যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মাসুদ মানুষের। ভাই আপনার সাথে তো তিনি তো বুদ্ধি কোনো দিয়ে, একজন ব্যক্তির মাসুদ ভাই, হবে না, মাসুদ ভাই আপনার সাথে তিনি তো তো আর কোনো ব্যক্তির হবে না। না মাসুদ ভাই না, আপনার এটা করাটা তো ঠিকও হবে না, আপনার সাথে এটা তো আমরা কেউ বলতেও আপনার পারবে না সাথে তো এবং বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই আপনার সাথে তো বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, কোনোটাতেই পারবো না না। না না, প্লিজ। সরল করে বলি যে মাসুদ ভাই, আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল, তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে এই 5 জন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে এই 5 জনের কথা বলেন? সেটা তো শুধু আমাদের না, সেটা সব দলের কাছে। আপনাদেরকে ডাকছিল আমি কিনা? আমি 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 যতটুকু জানি হ্যাঁ। যে অলমোস্ট সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন। সেই প্রস্তাবনা কোনো দলই তার দেশপ্রেম, তার দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার প্রশ্নে সেটা কেউই ওপেন করে না। আবার কেউই কিন্তু কোনো দল হিসাবে তাকে দেয় নাই, দিয়েছে অবশ্যই। যে দেশের এই ক্রান্তিকালে জি। প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন, উই ওয়ান্ট জাস্টিস সহ, ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথাচাড়া দিতে না পারে, বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচারটা অ্যাবসলিউটলি, নিশ্চিত করা যায়, সেরকম কিছু অ্যাবসলিউটলি, মানুষকে বাছাই করতে ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে, জামাত ইসলামী সহযোগিতা করেছে। অ্যাবসলিউটলি। আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইল, বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ 3 জন 4 জন, এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে নিয়ে মোটামুটি খুশি আছেন তো, বা ঠিকই আছে মনে করছেন? আমরা আমরা কারো উপরে খুশিও হইনি, আমরা কারো উপরে বেজারও হয়নি। আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি। প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি। আমরা যেমন শিক্ষা কোনো সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে, আমরা কিন্তু বলেছি কোনো যে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তাকে এ ব্যাপারে সতর্কতার সাথে, এবং যে কমিশন করেছেন সেই কমিশনের ব্যাপারে আমরা খুব শক্ত কথা কোনো বলেছি। সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি, আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি। কোনো আমরা সব একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এই 2024-এর আমাদের ছাত্র জনতার যে শাহাদাত, তাদের হাত পা হারানোর যে অভ্যুত্থান, এটা যেন তারা ধারণ করে, এই কথাটা আমরা বারবার
প্রত্যেককে স্মরণ করেছে। ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি, আবার কাউকে ডিফেন্ড করি। মাসুদ ভাই, তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান না আপনারা এই উপদেষ্টাদের সম্পর্কে? না, এটা তো আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি না। ওকে, ঠিক আছে। প্রধান উপদেষ্টা আমার এখানে একটু ছোট করে জানতে চাওয়া আছে, আপনাদের যে মানে করদরাজ্যে পরিণত হওয়া আরেকটা দেশে, সেটা কি শুধু আওয়ামী লীগের এগেনস্টেই বলেন নাকি বিএনপির এগেনস্টেও বলেন? বিএনপিও ক্ষমতা আসলে করদরাজ্যই হয়। এবং আপনাদের এই বয়ান কখনোই চেঞ্জ হয় না। 1971 সাল ছিল ভারতীয় ষড়যন্ত্রের তৈরি একটা কাহিনী, ওই ভারতীয় ষড়যন্ত্র, ওই ভারত বিরোধিতা, আপনারা এটা পপুলিস্ট জায়গা থেকে এই ব্যাপারটা বলতেই থাকেন। এবং না, এটা ঠিকই আছে, এটা বলতে হবে আমাদের, এবং এটা করে কিন্তু আপনারা মুক্তিযুদ্ধের বিতর্কিত করেন, কিন্তু আপনারা কিন্তু প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধকে ছোট করেন, প্রতি মুহূর্তে 1971 সালকে অস্বীকার করেন, প্রতিটা মুহূর্তে আপনারা করতে থাকেন। এটা তো সত্য ঘটনা, এটা তো সত্য, এবং আপনাদের সত্য আর অন্য সত্য তো আলাদা হইতে পারে। না, এটা আলাদা সত্য না, এই সত্যটা আমাদের মেজর জলিল উনিও বলে গেছেন। এখন দেখেন, মতিউর রহমান রেন্টুর লেখা একসময় পড়া হতো না, এখন তো সবাই পড়ছেন, জানছেন। কর্নেল রশিদ সাহেবের লাইফটাকে যদি ধারণ করা যায়, তাহলে ইতিহাসের যে অংশগুলো তিনি তুলে ধরেছেন, এগুলোকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আমি হাইন্ডসাইট একটা কথা বলি, মানে 1971 সালে যদি জামায়াতের অবস্থা, মানে জামায়াত যেটা চাইছিল সেটা যদি সফল হইতো, তাহলে কি হইতো আসলে? মানে ভারত এই ষড়যন্ত্র করে আর কিছু করতো, অতটা বাংলাদেশ স্বাধীন হতো না? এই তো স্বাধীন হতো, বাংলাদেশ স্বাধীন হতো, বাংলাদেশ ভারতের সাহায্য ছাড়াও স্বাধীন হতো, অবশ্যই স্বাধীন হতো। এই দেশ স্বাধীন হয়েছে না ভারতের বিরুদ্ধে লড়াই করে। আমি বলেছি 2024-এর আমাদের যে ছেলেরা, জনতা, ছাত্র, শিক্ষার্থী, মা বোনেরা এই আধিপত্যবাদী, মানে আপনারা এই কথাটা রাজনৈতিক বক্তৃতায় বলেন, ঠিক আছে মাসুদ ভাই, আপনি যদি এখন 2024-এ বলেন যে ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ, আমরা খুব সিনসিয়ারলি বলি, ভারত থেকে স্বাধীন হয়েছে বাংলাদেশ। এবং এদেশে আমাদের দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি স্লোগান হয়েছিল? দিল্লি না ঢাকা। কেন এই স্লোগান হয়েছিল? এই স্লোগান আপনারা দিছেন রে ভাই, এই স্লোগান আপনারা দিছেন। দিল্লি না ঢাকা স্লোগান ছিল না এখানের মধ্যে। দিল্লি না স্লোগান আপনাদের পুশ করা স্লোগান। এই স্লোগানের মধ্যে কোটানা মেধা ছিল, এই স্লোগানের মধ্যে হাসিনার পতন ছিল, এইটার মধ্যে থেকে আমাদের ভোট দেওয়ার কথা ছিল, অনেক কিছু ছিল। আপনারা দিল্লি না ঢাকা এই বয়ান আপনারা সামনে আনতেছেন, কারণ হচ্ছে যে আপনারা এইটাই মনে করেন, আপনি মনে করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়া ভুল হয়েছে, আপনি মনে করেন বাংলাদেশ স্বাধীন হইতে পারলে ভালো হতো। স্বাধীন হওয়া ভুল। 71 এর পজিশন আপনি চেঞ্জ করেন না রে ভাই, 71 এর পজিশনেই আছেন আপনি, আমরা চেঞ্জ পজিশনেই আছেন। আপনি পড়েন সংগ্রাম ইত্তেফাকে আপনাদের বক্তব্য যেটা ছাপা হয়েছে, ওইটাতেই আছেন আপনারা। হ্যাঁ, পড়েছি যে ওখানে আমাদের অ্যাবসলিউটলি ওই জায়গার মধ্যেই আছে। এরকম ষড়যন্ত্রমূলক একটা স্বাধীনতা আমাদের দেশের মানুষের প্রয়োজন ছিল না, এবং সেই প্রয়োজন এখনো নাই। এটা আমরা তখন বুঝেছি, আর এটা অনেকের বুঝতে 53 বছর লেগেছে খালিদ ভাই, 53 বছর লেগেছে। যার কারণে এখন স্লোগান উঠেছে দিল্লি না ঢাকা। আমাদের এই যে দেখেন, 2010-এ যখন আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয় তো একদম সিলে একটা ম্যাটার, কেন? টিপাই মুখবাদের বিরুদ্ধে আমাদের লোকেরা, আমাদের নেতৃবৃন্দ তখন আওয়াজ তুলেছিল, বিভাগে প্রোগ্রাম করেছিল। ঠিক একইভাবে এই জন্য আমি মনে করি যে আমাদের ভারত ইস্যুটা আপনি কখনোই, যে আমরা এখন দেখছি যে বর্তমান সময় বিএনপির পক্ষ থেকে এখন ধর্মকে একটা প্রধান শত্রুতে পরিণত করা হয়েছে, আলেমদের ব্যাপারে কথা বলা শুরু হয়েছে, ইসলামকে টার্গেট করা হয়েছে, ইভেন বলা হচ্ছে যে আমরা শরিয়া আইন এটা চাই না। তো বাংলাদেশের 90% মানুষ যেখানে মুসলিম, তাদের ব্যাপারে আমরা কি বলতে চাই? জামাতকে টার্গেট করে এখন কথা বলার চেষ্টা করা হচ্ছে, প্রধান হাতিয়ার বানানো হচ্ছে আবার সেই 1971 সালকে, আবার সম্পদ বানানো হচ্ছে আমাদের সেই সংবিধানকে, রাষ্ট্রপতিকে আমরা রাখতে চাই, আমরা নির্বাচন ছাড়া আর কোনো কথা বলতে চাই না। অথচ দেখেন, সিরিয়ায় বাশার আল আসাদের দল নিষিদ্ধ করা হয়েছে, তাদের বাশার আল আসাদের সংবিধানকে সরাসরি সেখানে নিষিদ্ধ করা হয়েছে, সিকিউরিটি যে ফোর্স তাদেরকে বিলুপ্ত করা হয়েছে, আহমদ সারা এখন সেখানকার দায়িত্ব নিয়েছে। তো এই যে একটা দেশে পতনের পর এই জিনিসগুলোকে আমরা এখন বিরোধিতা করছি, আসলে কি টার্গেটে করছি? এই যে ধর্মকে, ইসলামকে ব্যবহার করার, প্রকৃতি বা এদের বিরুদ্ধে কথা বলা, আলেমদের ব্যাপারে একজন বলছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়েছে, তাতে আমি উত্তেজিত হব কেন? আমি উত্তেজিত হলে তো এটা আমি আরো স্পেসিফিক করে ফেললাম, জায়গাটা অসুন্দর হয়ে যাচ্ছে না? সেই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান, আমিও সেই প্রোগ্রামে গিয়েছিলাম বরিশালে, ওনার বেসিক্যালি একটা কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনটার এতই
খুবই কাছে যে চরমোনাইয়ের ইয়াটা মানে ওনাদের মার্কাজটা বা ওনাদের মাদ্রাসাটা, উনি সেখানে চা খাওয়ার দাওয়াত পেয়েছেন, দাওয়াত নিয়েছেন, সেখানে গিয়েছেন এবং সেখানে বেসিক্যালি শুধু সৌজন্য একটা সাক্ষাৎ হয়েছে, আর কিছুই না। আমি একদম কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। ওনারা এতটুকু বলেছেন যে আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য যদি আমাদের একটা বাক্স দেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেটা দিব এবং সেই জায়গায় আমরা একসাথে কাজ করব, এইটুকু এইটুকু কথা বলা হয়েছে। সুতরাং এই জায়গায় যদি আবার বিএনপি সেখানে যায়, সেটা তো ডিপেন্ড করবে যে চরমোনাই আমাদের সম্মানিত সেখানকার চেয়ারম্যান বা সভাপতি মুফতি রেজাউল করিম সাহেব, উনি অথবা ওনার যারা আছেন তারা ঠিক করবেন। কিন্তু আমরা মনে বাঁধন, এই বিষয়ে যদি আপনি আপনার মন্তব্য করেন যে কেন বড় বিনিয়োগকারীরা ব্যবসা হিসাবে এই দেশের বিনিয়োগ, বা বিশেষ করে আমি যদি চলচ্চিত্রের কথাই বলি, চলচ্চিত্রে বিনিয়োগ করছেন না? আসলে অনেকে করছেন কিন্তু ভাইয়া, কিন্তু করে সেটা কন্টিনিউ করতে পারছেন না। অনেকে আসলে সৎ ইচ্ছা নিয়ে আসে, যে তাদের একটা ভালো ইচ্ছা থাকে যে আমি আসলে এখানে বিনিয়োগ করব এবং এখান থেকে আমার টাকাটা আমি উঠাবো বা আমি লাভের মুখ দেখবো। কিন্তু আমাদের কিন্তু মানে খুবই অসাধু মানুষ আছেন যারা আসলে কোনো কিছুকেই ঠিক মতো করেন না। তো দেখা যায় যে তাদের পাল্লায় যখন পড়েন তখন তারা কিন্তু আরেকটা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেন না। এইটা আমি অনেক ভালো ভালো বিনিয়োগকারীদের সাথে ঘটতে দেখেছি, যে তারা চান যে এই ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, তারা চান ভালো কাজ হোক, কিন্তু তাদের এখানে যখন তারা কাজ করতে আসেন, যেহেতু এখানে অনেক বেশি করাপশন আছে, তো তারা কি হয় ওই জায়গাটার মধ্যে ওই গোলকধাঁধায় পড়ে তারা আর কিন্তু এটাকে আরেকটা নেক্সট প্রজেক্ট তারা আর ইনিশিয়েট করতে চান না। আর কিছু মানুষ আছে যারা কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছেন, কিন্তু তারা কি কাজ করছেন তারা নিজেরাও জানেন না এবং কেন করছেন এইটার কোনো প্রশ্নের উত্তর তারা জানেন না। সো তাদের কাছে প্রচুর টাকা আছে, শুধু টাকা থাকলে হবে না। আমি একটা জিনিস ভাইয়া খুবই অ্যাড করতে চাই, আমাদের এখানে প্রোডিউসার নিয়ে একটা খুব ভ্রান্ত ধারণা আছে। আমরা মনে করি আমার টাকা আছে, সো আমি একটা সিনেমা প্রডিউস করে ফেলবো। একজন প্রডিউসারকে কিন্তু সবচাইতে বেশি আসলে শিল্পবোধ তার মধ্যে সবচাইতে বেশি থাকতে হবে। তার একটা প্রজেক্ট পিক করতে হবে যে প্রজেক্টটা তার ভিশনকে দেখানো যাচ্ছে এরকম একটা প্রজেক্ট, এবং সে তখন ইনভেস্টর জোগাড় করবে। কিন্তু আমাদের এখানে যারা ইনভেস্টর তারাই বেসিক্যালি প্রোডিউসিং মনে করছে যে তারাই প্রোডিউসার, কিন্তু এই জিনিসটা না আসলে। তো আমাদের এখানে কিন্তু ইনস্টিটিউশনেরও অভাব আছে ভাইয়া। আমাদের এখানে কিন্তু ওই রকম প্রফেশনাল কোনো ট্রেনিং নাই, যে আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করার জন্য আপনার কিন্তু একটা প্রফেশনাল মানে মানুষ লাগবে যারা আসলে ইন্ডাস্ট্রিটাকে রান করাবে। তো আমরা এখানে সবাই হচ্ছে যার যার মতো শিখে জাস্ট দাঁড়ায় গেলাম যে আচ্ছা আমরা এটা করতেছি। এরকম করে তো আসলে হয় না, এরকম করে তো একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে পারে না আসলে। তো ইনস্টিটিউশনের উপরে একটা জোর দেওয়া উচিত, যে আমাদের যারা এখানে কাজ করতে আসবে তাদের একটা ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে, তখন আপনি দেখবেন যে ইন্ডাস্ট্রির অনেক অনেক পরিবর্তন হবে। এবং মানে করাপশন তো ডেফিনেটলি এটা যত তাড়াতাড়ি বন্ধ করা যাবে বা কমানো যাবে, মেবি বন্ধ তো হবে না, হয়তো কমানো গেলে সেটা ডেফিনেটলি আরো অনেক ভালো ভালো কিছু আমরা দেখবো। বাদন, এবারের যে আমি প্রসঙ্গটি সেটির প্রশ্ন বা আলোচনার বিষয় প্রথমে আপনি শুরু করবেন, একই প্রসঙ্গে আসলে আফজাল ভাইকে আমরা শেষে শুনতে চাইবো। সেটি হচ্ছে অনুদানের চলচ্চিত্র। আমরা জানি যে চলচ্চিত্র নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের অনুদানের ব্যবস্থা আছে, কেউ কেউ সেই অনুদান নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেনও, কিন্তু এই অভিযোগটিও প্রায় শুনি সেটি বিশেষ কোনো রাজনৈতিক দল, অর্থাৎ এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগের মাইন্ডের যারা লোক আছেন তারা যদি আবেদন করেন তারা একটা ছবি পাবেন, সেই ছবি দিয়ে কোনো মতে ছবিটি শেষ করা হবে, ছবিটি শেষ করে কোনো মতে সেটি দিয়ে দেওয়া হবে। এইটি সম্পর্কে সেই সম্পর্কে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো। আফজাল ভাইয়ের কাছেও একটু মন্তব্য শুনতে চাইবো যে অনুদানের চলচ্চিত্রের একাল আর সেকাল, মানে আগে কিরকম ছিল এখন কিরকম। আগে বাঁধনকে শুনতে চাই, বাঁধন অনুদানের চলচ্চিত্র নিয়ে আপনার মতামত। আচ্ছা, আমি আগের ব্যাপারটা জানি না, বাট মানে আমি এখনকারটাই বলেন। হ্যাঁ, আমার জীবনের মাত্র 4-5 বছর হয়েছে, আমি খুব মনোযোগী হয়েছি যে আসলে আশেপাশে কি হচ্ছে এটা আমি দেখতে চাই। তো সেটা দেখতে গিয়ে আমি দেখলাম যে অনুদানে কিছু চলচ্চিত্র আছে যেগুলো অসাধারণ, যেগুলো খুবই ভালো ডিরেক্টররা পাচ্ছেন, খুবই ভালো কাজ করছেন এবং তারা রিলিজ করছেন। কিন্তু কিছু প্রজেক্ট আছে যেটা খুবই প্রশ্নবিদ্ধ এবং অনেক সময় সেগুলো আবার পুরস্কারও পেয়ে যাচ্ছে, সেটাও প্রশ্নবিদ্ধ। সো
অনেক প্রশ্নবিদ্ধ জায়গা কিন্তু থেকে যায়, এবং অনুদানের জায়গাটায় যদি একটা ইয়াং ছেলে মেয়ে মানে ওরা যদি আসলে কাজ করার সুযোগটা পেত এবং সত্যি সত্যি আসলে বিবেচনা করেই অনুদানের জায়গায় করাপশনটা কম কম থেকে যদি আসলে অনুদানটা দেয়া হতো, তাহলে অনেক 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 ভালো ভালো প্রজেক্ট কিন্তু মানে ফিল্ম অ্যাটলিস্ট বাংলাদেশে আসতো। এটা আমি বিশ্বাস করি, কারণ আমি লাস্ট 4-5 বছরে আমি যেটা দেখেছি যে যেটা ভালো হয় সেটা খুব ভালো হয়, এবং কিছু কিছু চলচ্চিত্র কাজও হয় না, ওগুলো টাকা আবার ফেরত নিতে হয়, কেস করতে হয়, মানে অদ্ভুত ঘটনা। তো তারা এইরকম ইরেসপন্সিবল মানুষকে তারা কাজটা দেয়নি কিভাবে? যখন এটার মানে অনুমোদন দেয়া হয়, মানে এটা যখন অনুদান দেয়া হয় তখনই তাদের কি বিবেচনায় দেয়া হয় সেটা নিয়ে তো বিশাল এক প্রশ্ন থেকে যাচ্ছে আসলে। কিন্তু এই জায়গাটা যদি অনেক বেশি ক্লিয়ার হতো, যদি সত্যি সত্যি যারা অনুদান পাওয়ার জন্য এলিজেবল তারাই পেতেন, তাহলে আমার মনে হয় যে আরো অনেক ভালো ভালো প্রজেক্ট আসলে বাংলাদেশে হতো, খুব খুব ভালোভাবে হতো। কিছু পৃথিবীতে ঘটে যাচ্ছে, তো এখন এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে আমরা কিভাবে ভাইরাল করব একটা জিনিস। তো সাধারণ মানুষ, আপনি যাদের কথা প্রথমেই বলছিলেন যে তারা চিন্তা করছে যে তাদের কাজটা মানুষ কয়জন মানুষ দেখছে, কয়টা ক্লিক হচ্ছে, কয়টা ভিউ হচ্ছে, এটার জন্য তারা অস্থির হয়ে যাচ্ছে, সেটা আপনি একটা ইন্ডিভিজুয়াল মানুষের কথা বলছেন। কিন্তু ধরেন আপনি যেই রেফারেন্সটা দিলেন, যেই জায়গা নিয়ে আপনি কথাটা বললেন, তারা কিন্তু বাংলাদেশের অনেক রেসপন্সিবল একটা জায়গা বিলং করেন, এবং যারা করেছেন তারাও বিলং করেন, এবং যাদের হয়ে তারা করেছেন তারাও খুবই একটা রেসপন্সিবল জায়গা বিলং করেন। কিন্তু তাদের কাছেও কিন্তু এটা মুখ্য যে ভাইরাল কিভাবে আমরা হব। তো এখন ধরেন এই জায়গাগুলো নিয়ে তো কথা বলা এবং এই জায়গাগুলোর উপর কাজ করা আমার বা আপনার একটা আলোচনায় আসলে এটা সম্ভব না। কিন্তু এখানে এখন সবচাইতে মুখ্য হচ্ছে বাংলাদেশের মানুষের, বা আমি বলবো ওয়ার্ল্ড ওয়াইড এই টার্মটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ভাইরাল হতে হবে। যে কোনো কিছু মানে মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ভাইরাল হতে হবে। তো ভাইরাল যতদিন হতে চাইবে মানুষ, তখন তো সে যেটা করে তার ভাইরাল হওয়া যায়, কারণ এত কন্টেন্ট এত কিছুর মধ্যে আসলে এত সহজ না মানুষের মাথায় রেজিস্টার করা যে ও আচ্ছা এটা রেজিস্টার হয়েছে, যে ও আচ্ছা এটা তো হয়েছে ঘটনা, কারণ প্রত্যেকদিন নানান ঘটনা ঘটছে। তো ওই জায়গাটা থেকে তো বের হওয়া, আমি জানি না কিভাবে বের হবে, কিন্তু ভাইরাল হওয়ার জন্য সেটা সে রেসপন্সিবল জায়গায় থাকুক, সে বাংলাদেশের যেই জায়গায় বিলং করুক না কেন, সবার মাথার মধ্যে ওই জিনিসটা কাজ করে বলেই হয়তো তারা আসলে এই ধরনের জিনিসগুলোতে ইনফ্লুয়েন্সড হন। বাদর, আপনাকে অনেক ধন্যবাদ। কাছে মনে হয় যে আসলে পরিবর্তনটা মানিয়ে নেয়ার একটা ব্যাপার আমাদের মধ্যে থাকা উচিত। যে কোনো কিছুই কিন্তু পরিবর্তনশীল। সো আমাদের এই এখনকার যুগে আমাদের যে টিভি মিডিয়াটা ছিল সেখান থেকে কিন্তু আমাদের দর্শক আসলে কমতে কমতে এখন ওটিটি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং আরো টিকটক, আরো অনেক কিছুতে আসলে ডিভাইড হয়ে গেছে, এবং এই পরিবর্তনটা আসলে চলমান থাকবে। এটা হয়তো এখন এগুলো আছে, এর পরবর্তীতে এআই চলে আসবে, আরো অনেক কিছু চলে আসবে যেটার জন্য আমরা এখনো রেডি না, বা আমি হয়তো ওই পর্যন্ত দেখে যেতে পারবো না। কিন্তু পরিবর্তন আসলে আসবে, এবং পরিবর্তনটা সাথে নিজেকে মানিয়ে নেয়া এবং সেইটার সুবিধাগুলো কিভাবে আসলে নেওয়া যায় সেই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি। আমাদের এখানে যেটা দেখা যায় যে যখন কিছু নতুন কিছু আসে তখন আমরা খুব ওইটার উপরে ঝুঁকে পড়ি, সেটা খারাপ অর্থে হোক এবং ভালো অর্থে হোক। খারাপ অর্থে হচ্ছে যে ওইটা আমরা বারবার প্র্যাকটিস করতে থাকি, একজন হয়তো করছে সেটাকে ফলো করতে থাকি, আমরা হয়তো আমাদের বিবেচনাটাকে কাজে লাগাই না। তো ওই জায়গাগুলো যদি একটু পলিশ করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে আফজাল ভাই যেরকম বললো যে অনেকের ব্লগ দেখে আমাদের মনে হয় যে ও মাই গড এত ভালো করেছে। অনেক ছোট ছোট স্টোরি আমি দেখি যেগুলো দেখে আমিও মুগ্ধ হই, আমার মনে হয় যে মানে একজন মানুষ কিভাবে এত কিছু চিন্তা করে এত কিছু সাপোর্ট ছাড়া এরকম একটা কাজ করে ফেলেছে। সো সেই জায়গাগুলোকেও সাধুবাদ জানানোর দরকার আছে। আচ্ছা, আমি প্রশ্নে ফেরত আসি আপনার জন্য, যে আমার যে প্রশ্ন, যে আপনিও তো সোশ্যাল মিডিয়াতে আসলে আপনার উপস্থিতি আছে, আপনি কি আপনার ফ্যান ফলোয়ারদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে বা বাস্তবে খুশি কিনা? ফেসবুক, ইনস্টাগ্রামে আপনাকে যে পরিমাণ মানুষ ফলো করে, যারা ফলো করে সেই অডিয়েন্সটাই আপনার আসলে কাঙ্ক্ষিত অডিয়েন্স কিনা? এই সংখ্যাটার ব্যাপারে বা এই অডিয়েন্সটার ব্যাপারে আমি আসলে জানতে চাইছি এই কারণে, এই অডিয়েন্সটা বা তার চাওয়া বা তার চাওয়ার যে ধারাটা সেটা আপনার উপর বা আপনার কাজে প্রভাব বিস্তার করে কিনা? ভাইয়া খুবই সুন্দর একটা প্রশ্ন। আমার যারা ফলোয়ার্স, আমি জানি না যে সবাই আমাকে পছন্দ করে বলে আমাকে ফলো করে কিনা,
এটা কিন্তু আমি শিওর না। সো আমার ফলোয়ার্স অনেক আছে, বাট কয়জন আমাকে পছন্দ করে বা আমার ভক্ত সেই ব্যাপারে কিন্তু আমি শিওর না। সেটা সোশ্যাল মিডিয়ায়, স্পেশালি সোশ্যাল মিডিয়ায়, সেটা ইনস্টাগ্রাম হোক আর ফেসবুক হোক। আর যারা আমার অডিয়েন্স, যারা আসলে আমাকে আমার কাজের জন্য পছন্দ করে, তারা আমি যেরকম, আমি যেই কাজগুলো চুজ করি, আমি যেই ধরনের কাজ এখন করছি, সেগুলো দেখেই পছন্দ করেন। এবং সেই অডিয়েন্স যে সবাই আসলে আমার ফলোয়ার